নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, রাইট ফর্মস অফ ভার্বস এর ৩ টা নিয়ম নিয়ে এখন আমি তোমাদের সাথে আলাপ করব। তো প্রথম নিয়মটি হচ্ছে সেন্টেন্সের প্রথমাংশে বা শুরুতে গ্যাপ থাকলে, আমাদের সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে, এবং দ্বিতীয়াংশে যদি সাবজেক্ট এবং সাবজেক্টের পর মূল ভার্বের ব্যবহার থাকে। দ্বিতীয় অংশে খেয়াল করো, দ্য স্টুডেন্টস সাবজেক্ট স্টুড ভার্ব, হি সাবজেক্ট রিচটা পৌঁছানো এটি ভার্ব, দ্য ম্যান সাবজেক্ট সোল্ড বিক্রয় করা এটি ভার্ব, শি সাবজেক্ট রিসিভড গ্রহণ করা এটি ভার্ব। তাহলে দ্বিতীয়াংশের সাবজেক্ট এবং ভার্ব আছে, তখন কি হবে? তখন প্রথমাংশের গ্যাপের স্থলে ভার্বের আইনজি রূপ বসবে। এখানে আমরা ভার্বের আইনজি রূপ লিখব। আমরা নিয়ম শিখে ফেলেছি। এখন জাস্ট আমরা এই বাক্যের অর্থ অনুসারে এই ভার্বগুলোকে নিয়ে এসে বসাবো এবং সেটি ভার্বের আইনজি করে দেব। দ্য টিচার দ্য স্টুডেন্টস স্টুড আপ, শিক্ষার্থীরা দাঁড়িয়ে পড়লো কখন? যখন তারা শিক্ষককে দেখলো। তো আমরা লিখবো সিইং দ্য টিচার। একেবারে সহজ। স্লোলি হি রিচড দ্য ডেস্টিনেশন অ্যান আওয়ার লেটার, আস্তে আস্তে সে গন্তব্যে ১ ঘন্টা লেটে পৌঁছালো। তো আস্তে আস্তে কি করে? ড্রাইভিং স্লোলি, আস্তে আস্তে গাড়ি চালিয়ে সে গন্তব্যে ১ ঘন্টা পরে পৌঁছালো। আর নাইস বাস্কেট দ্য ম্যান সোল্ড ইট ইন দ্য মার্কেট, একটি চমৎকার ঝুড়ি লোকটি এটা বাজারে বিক্রি করলো। তো কখন করলো? যখন একটি চমৎকার ঝুড়ি সে কি করলো? তৈরি করলো। তো মেকিং আ নাইস বাস্কেট দ্য ম্যান সোল্ড ইট ইন দ্য মার্কেট। আবার বলছে নাইসলি শি রিসিভড আ হিউজ ক্ল্যাপ ফ্রম দ্য অডিয়েন্স, সে একটা ব্যাপক তালি পেল দর্শকদের কাছ থেকে যখন সে চমৎকার গাইলো। সিঙ্গিং নাইসলি, এই যে সিং মানে গাওয়া, তা আমরা লিখলাম সিঙ্গিং নাইসলি শি রিসিভড আ হিউজ ক্ল্যাপ ফ্রম দ্য অডিয়েন্স, দর্শকের কাছ থেকে ব্যাপক তালি পেল। খেয়াল করো, এই যে আমরা ভার্বের আইনজিগুলো লিখেছি এরা কিন্তু সবাই পার্টিসিপল। এদেরকে আমরা বলি ইংরেজির পার্ট অফ স্পিচে যখন বলি তখন আমরা বলি এরা ভার্বাল অ্যাডজেক্টিভ। আবার নিচে দেখো দুটো এক্সট্রা বাক্য দিয়েছি। এবার কিন্তু দেখো এই যে ভার্বের সরাসরি ভার্বের আগে এবার আমাদেরকে এটা লিখতে হবে। তখন ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা কি লিখি? এখানে নাউন। তো দেখো এখানে তো আমাদের প্রশ্নটি তো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে নাউন লিখতে হলে সেই নাউন লিখতে হবে যে নাউন ভার্ব থেকে এসেছে, সেই নাউন লিখতে হবে। তো আমরা যদি লিখি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম, এ দেখো একটি পূর্ণাঙ্গ বাক্য হলে এটি কিন্তু এখন নাউন। ভার্বের ভার্ব আইনজির এই নাউন হিসেবে যখন ব্যবহৃত হয় এদেরকে আমরা বলি ভার্বাল নাউন, যেহেতু ভার্ব থেকে সৃষ্টি হয়েছে। আর এদের এক কথায় চমৎকার একটি নাম হচ্ছে জেরান্ড। ঠিক এটিকে যেরকম আমরা বলছি পার্টিসিপল, আর এটি হচ্ছে জেরান্ড। যে জেরান্ড বাক্যে কি হিসাবে বসে? নাউন হিসাবে বসে। সাধারণত সেন্টেন্সের সাবজেক্ট কিংবা সেন্টেন্সের ভার সরি সাধারণত ভার্বের সাবজেক্ট অথবা ভার্বের অবজেক্ট, আবার কখনো কখনো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসে। এবার আমরা দেখি আই লাইক, আমি পছন্দ করি। কি পছন্দ করি? ড্যাশ ইন দ্য পন্ড, পুকুরের মধ্যে কি করা? সাঁতার কাটা। তা আই লাইক সুইমিং ইন দ্য পন্ড। খেয়াল করো, আবার এটা নাউন। কি নাউন? ভার্বাল নাউন। এটার নাম কি? জেরান্ড। কি হিসেবে বসেছে? ভার্বের অবজেক্ট, এখানে ভার্বের সাবজেক্ট। তা আশা করি আমরা এটা ধরতে পেরেছি। এখন আমরা দ্বিতীয় নিয়মটি দেখব। এইটি নিয়ে আলাপ করব না, একেবারে সহজ একটা জিনিস। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেহেতু বইয়ের মধ্যে আমার দেওয়া আছে তাই এগুলো দেখাতেই হচ্ছে তোমাদেরকে। হি হ্যাজ ড্যাশ মি আ নাইস প্রেজেন্ট, সে আমাকে একটি চমৎকার কি দিয়েছিল? একটি প্রেজেন্ট, উপহার, একটি উপহার দিয়েছিল। তো দেওয়ার ইংরেজি কি? গিফট। আমরা হ্যাভ এর পরে গিভেন লিখবো পাস্ট পার্টিসিপল। উই হ্যাড ড্যাশ হোম বিফোর হি কেম, সে আসার আগে আমরা বাড়ি কি পৌঁছেছিলাম মনে হয়। পৌঁছানোর ইংরেজি কি? রিচ, আমরা লিখবো রিচড। এটা নিয়ে খুব বেশি আলাপ করব না। শি হ্যাজ ড্যাশ দ্য স্টেশন ইন টাইম, সে স্টেশনের সঠিক সময় কি পৌঁছেছিল বা গিয়েছিল। যাওয়ার ইংরেজি নেই, আবারও পৌঁছানো। ৩ টা ভার্ব ৪ টা গ্যাপ, একটা ২ বার লিখতেই হবে। আমরা লিখলাম রিচড। উই হ্যাভ ড্যাশ হিয়ার ফর ম্যানি ইয়ার্স, আমরা এখানে অনেক বছর ধরে আছি বা থাকি। তাহলে উই হ্যাভ আমরা কি লিখবো? এই থাকার ইংরেজি হচ্ছে হ্যাভ। এখন আমাদের পাস্ট পার্টিসিপল লিখতে হবে, তো আমরা লিখলাম হচ্ছে হ্যাড। তাহলে উই হ্যাভ হ্যাড হিয়ার ফর ম্যানি ইয়ার্স, আমরা দীর্ঘ বছর ধরে, বহু বছর ধরে আমরা এখানে আছি। এই হ্যাড মানে হচ্ছে থাকা বা অবস্থান করা। তাহলে আমরা আশা করি এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা এই নিয়মটি দেখব, এটি বেস্ট একটা ইম্পর্টেন্ট রুলস। বলছে বাক্যের মাঝে যদি আর্টিকল অথবা ডিটারমিনার, মাথায় রেখো আর্টিকল নিজেও কিন্তু ডিটারমিনার। তো ডিটারমিনার, এই আর্টিকল অথবা ডিটারমিনার যদি থাকে এবং এরপর যদি অ্যাডজেক্টিভ থাকে, খেয়াল করে এই যে অ্যান, এগুলো সবই হচ্ছে ডিটারমিনার বা আর্টিকল। এদের পরে ওল্ড মানে বৃদ্ধ, অ্যাডজেক্টিভ বিগ মানে বড়, এক্সট্রিম মারাত্মক, বিউটিফুল চমৎকার, সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের আর্টিকলের পরে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। আচ্ছা, তারপরে এরপর যদি এই অ্যাডজেক্টিভের পর যদি আবার গ্যাপ থাকে, খেয়াল করো অ্যাডজেক্টিভের পর গ্যাপ আছে। আবার বলছে গ্যাপের পর যদি নাউন থাকে, দেখো এই যে ম্যান, ব্রাঞ্চ, ম্যান, বার্ড, এগুলো সব কিন্তু নাউন। তাহলে অ্যাডজেক্টিভের পর
আর্টিকেল বা ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ, তারপরে গ্যাপ, তারপরে যদি নাউন থাকে তখন এই গ্যাপে কি বসবে? এই গ্যাপে তখন বসবে হয় ভার্বের আইএনজি, নাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হয় প্রেজেন্ট পার্টিসিপল বসবে অথবা পাস্ট পার্টিসিপল বসবে। প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের আইএনজি, আর পাস্ট পার্টিসিপল ওই যে আমরা ডি লাগাই, এন এ লাগাই, লাগিয়ে যে পাস্ট পার্টিসিপল তৈরি করি, বাক্যের শেষে আমরা যে ডি ইডি অথবা এন ই বসিয়ে যে আমরা যে পাস্ট পার্টিসিপল তৈরি করি সেটিকে আমরা বলবো হচ্ছে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, যা হোক, তো এখন আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি লিখবো না পাস্ট পার্টিসিপল লিখবো, সেটা নির্ভর করবে বাক্যের ধরনের উপরে, অর্থাৎ কখন কোনটা বসে। যদি কাজ বা কাজের প্রক্রিয়া বোঝায় তখন সেখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি লিখবো। আর যদি কোনো ব্যক্তিবস্তুর অবস্থা প্রকাশ করে তখন আমরা পাস্ট পার্টিসিপল লিখবো। এবার আসো দেখি, এটি কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম। আই স অ্যান ওল্ড ড্যাশ ম্যান ক্রসিং দ্য রোড স্লোলি। আমি একটা বৃদ্ধ মানুষকে দেখলাম সে যে আস্তে আস্তে রাস্তা পার হচ্ছিল। চমৎকার বাক্য। এখন আমাদেরকে এই শব্দগুলোতে লিখতে হবে একটা। আই স অ্যান ওল্ড, আমরা এখানে খুঁজবো ব্রেক ভাঙা, টেম্বল কাঁপা, ওল্ড আহত হওয়া, চার হচ্ছে কিচিরমিচির করে ডাকা। তাহলে বুঝতে পারছি কাঁপা, বৃদ্ধ মানুষ কাঁপলো। তো এখন আমরা কোন হিসাবে লিখলো? আই স অ্যান ওল্ড ট্রেমলিং ম্যান ক্রসিং দ্য রোড স্লোলি। আমি একটা মানুষকে দেখলাম যে কাঁপছিল, কাঁপা কাঁপা অবস্থায়, কাঁপা এটা কাজ কিন্তু, কাঁপতে কাঁপতে রাস্তা পার হলো। তাহলে আমরা এই ট্রেম্বলকে আমরা লিখবো ট্রেমলিং, তা আমরা লিখলাম হচ্ছে ট্রেমলিং। তাহলে এটি কিন্তু প্রক্রিয়া বা কাজ বুঝিয়েছে, তার কাঁপা একটি কাজ। এবার দেখো, উই স আ বিগ ড্যাশ ব্রাঞ্চ, আমরা একটা ডাল দেখলাম, অফ আ ট্রি অন দ্য স্ট্রিট, রাস্তার উপরে আমরা একটা গাছের ডাল দেখলাম। তো গাছের ডালটা কি অবস্থায় ছিল? তো আমরা বলবো ব্রোকেন, তা আমরা লিখলাম হচ্ছে ব্রোকেন। খেয়াল করো, এইবার আমরা একটা গাছের শাখার অবস্থা বুঝিয়েছি পাস্ট পার্টিসিপল, আর এখানে একটা প্রক্রিয়া অর্থাৎ তার কাঁপার একটা কাজ বুঝিয়েছিলাম, তাই আমরা লিখেছি ট্রেমলিং। আবার দেখো, আই মেট অ্যান এক্সট্রিম ড্যাশ ম্যান ইন দ্য স্ট্রিট লাস্ট নাইট, গত রাত্রে আমি রাস্তার মধ্যে একটা মানুষ দেখেছিলাম, সেই মানুষটি কেমন? ওন্ড, ওন্ড, তাহলে আমরা লিখবো ওন্ডেড, আহত। তাহলে লোকটির অবস্থা বুঝেছে, আহত হওয়া বুঝাই নাই, আহত মানুষ দেখেছিলাম। কেমন মানুষ? আহত মানুষ। এই যে দেখো, মানুষের অবস্থা বুঝিয়েছি, আমরা পাস্ট পার্টিসিপল লিখেছি। আবার দেখো, উই এনজয়েড আ বিউটিফুল ড্যাশ বার্ড, আমরা উপভোগ করলাম একটি চমৎকার পাখি। কিরকম পাখি? চার্পিং পাখি, কিচির মিচির করে ডাকা পাখিকে আমরা উপভোগ করলাম। তাহলে আমরা লিখবো চার্পিং। দেখো, এইটা পাখির ডাক, ডাক বা পাখির ডাকের একটা প্রক্রিয়া বা কাজ বুঝিয়েছে, আমরা লিখলাম চার্পিং। তো বন্ধুরা, এই ছিল আমাদের ৩টা নিয়ম। খুব শীঘ্রই আমি ৫০টি নিয়ম তোমাদেরকে দেখাবো। তো পরের ক্লাসে দেখার জন্য তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।